মাত্র 11,000 টাকায় টেকনো বেশ জমজমাট একটা ফোন রিলিজ করে ফেললো এবং এই ফোনটা ট্যাগলাইন টেকনো দিয়েছে এন্ট্রি লেভেল প্রাইসিং উইথ প্রিমিয়াম ফিচার্স। মানে বাংলায় আমরা যেটাকে বলি দামে কম মানে ভালো। এখন তারা বলছে যে এমন কিছু ফিচার তারা এই ফোনে ইনক্লুড করেছে যেটা নরমালি এই দামের ফোনগুলোতে দেখা যায়। এই ফোনটাতে রয়েছে ইউনিক ডিজাইন, ব্র্যান্ড নিউ T615 চিপসেট, 120 হার্টজের রিফ্রেশ রেট, সাথে 5 হোল ডিসপ্লে, সারপ্রাইজ হিসেবে রয়েছে IR ব্লাস্টার এবং স্টেরিও স্পিকার, IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স রয়েছে এক্সট্রিম ডিউরেবিলিটি, আরো পেয়ে যাবেন 4.5G স্পিড। অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গে রয়েছে 4 বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন। মাত্র 11,000 টাকায় এত ফিচার দিচ্ছে টেকনো, সো একটু গবেষণা করে তো দেখা দরকার, কি বলেন? এনিওয়ে, আপনারা যারা আরো ডিসকাউন্ট চান এই দামের পরেও, তারা দারাজ থেকে পারচেস করতে পারেন। ডেসক্রিপশনে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি। ডিজাইনের কথা প্রথমে বলতে হয়, রিফ্রেশিং একটা লুক পেয়ে যাবেন এই ফোনে এবং পেছনের ক্যামেরা বামটা বা ক্যামেরা হাউজিংটা দেখে একটু ইউনিক লাগলো আমার কাছে, কারণ এইরকম ক্যামেরা বাম বা হাউজিং কিন্তু এর আগে আমরা দেখিনি। এটা স্কোয়ারও না আবার রাউন্ডও না। ফোনটা মোট দুইটা কালারে বাজারে পাওয়া যাবে, একটা নাম হচ্ছে গ্লিটারি হোয়াইট আর একটা নাম স্টার টেইল ব্ল্যাক। তবে ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর, বিশেষ করে সাদা কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে এবং এটার বিল্ড কোয়ালিটি দেখে আসলে 10-11 হাজার টাকা দামের ফোন বলে মনে হচ্ছে না। পাশাপাশি এই ফোনটা কিন্তু যথেষ্ট ডিউরেবল বলে আমাদের কাছে মনে হয়েছে। যাদের হাত থেকে অ্যাক্সিডেন্টালি ফোন পড়ে যাওয়ার প্রবণতা অনেক প্রবল, তাদের জন্য এই ফোনটা বেশ ভালো একটা অপশন হতে পারে, কারণ আমরা বিভিন্ন কন্ডিশনে বিভিন্নভাবে ফোনটা ফেলে দেখেছি, তেমন কোনো ক্ষতি হতে দেখিনি। আর বোনাস হিসেবে পেয়ে যাচ্ছেন IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স। আর একটা বেশ কাজের ফিচার আছে, এখনকার অনেক ফোনে আমরা এটা দেখতে পাচ্ছি, বিশেষ করে একটু বেশি দামি ফোন হলে ডিসপ্লেটা যদি ভেজা থাকে বা একটু তেল লেগে যায় কোনোভাবে রান্নাবান্না করার সময় বা কোনো সময় যদি তেল পড়ে, তাহলে কিন্তু ডিসপ্লে কাজ করতে চায় না। সো এই ফোনটা কিন্তু সে সমস্ত পরিস্থিতিতেও ঠিক মতো কাজ করবে। সামনের দিকে তাকালে প্রথমেই বেজেলটা একটু মোটা মনে হবে আপনার কাছে, বাট ভাইয়া এটার দাম আপনাকে মাথায় রাখতে হবে। বিশেষ করে এই দামের ফোনগুলোতে 5 হোল কাটআউটটা একটু কমই দেখা যায়। সেই সাথে এন্ট্রি লেভেলের ফোন হিসেবে বটম বেজেলটা তারা যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করেছে। ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো লেগেছে আমাদের কাছে এবং এটার হ্যান্ড ফিল যথেষ্ট ভালো। পাশাপাশি মাত্র 8.35 মিলিমিটার হচ্ছে এটা থিকনেস। সব মিলিয়ে দাম বিবেচনায় এই ফোনের ডিজাইন এবং ওয়ার্কম্যানশিপ, বিল্ড কোয়ালিটি আপনাদেরকে হতাশ করবে না। ডিসপ্লে সেগমেন্টে এই প্রথমবারের মতো এই বাজেটের কোনো একটা ফোনে আমরা পেয়ে গেলাম 120 হার্টজের রিফ্রেশ রেট। শুরুতেই আমি ভেবেছিলাম যে T615 এর মতো প্রসেসর, এটা কি আসলে 120 হার্টজ সাপোর্ট করে? এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম এবং পরে দেখলাম যে না, 120 হার্টজ সাপোর্ট করে। এনিওয়ে, তারপরও এটা বেশ ভালো একটা শুরু। আশা করছি এটাই পরবর্তীতে স্ট্যান্ডার্ড হবে মার্কেটে। এই ডিসপ্লের কালার যথেষ্ট ভিভিড এবং শার্পনেসেরও খুব বেশি ঘাটতি আছে সেটা বলা যাবে না, কিন্তু ব্রাইটনেস নিয়ে একটু ইস্যু আছে। বিশেষ করে সানলাইটে ফুল ব্রাইটনেসও আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। তবে এই ব্রাইটনেস নিয়ে ইস্যুটা আসলে এন্ট্রি লেভেলের সব ফোনের মধ্যে একদম কমন একটা ব্যাপার, সুতরাং আমার মনে হয় যে এটাকে খুব বেশি দোষ দেওয়া যাচ্ছে না। এই ফোনের টাচ রেসপন্সিভনেস আবার ঠিকঠাক মতো কাজ করতেছে এবং এই জিনিসটা তো এখন খুবই দরকারি ভাই। সবাই দেখতেছি যে কি জানি ডিসপ্লেতে এরকম টুকুর টাকুর করে আর কি, ডলার কামাচ্ছে আর কি। ওই যে হ্যামস্টার কম্ব্যাট না কি জানি 26 তারিখে ভাই বড় লোক হয়ে যাবে সবাই। কয় ডলার কামালেন আপনি এতদিনে? এবার ফোনটার চিপসেট নিয়ে একটু আলাপ করবো, কারণ ওইটাই তো আসল ভাই। এবং এখানে এই প্রথমবারের মতো কোনো একটা ফোনে আমরা দেখতে পাচ্ছি ইউনিএসওসি T615। 616 দেখেছি আমরা, 612 দেখেছি, বাট 615টা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ। আমাদের দেশের প্রথম কোনো একটা ফোনে আমরা এই চিপসেটটা ব্যবহার হতে দেখেছি, যেটা 612 আপগ্রেডেড একটা ভার্সন। নর্মালি এই প্রাইস রেঞ্জের যে ফোনগুলো মার্কেটে আছে সেগুলো সাধারণত একটু কম দামি প্রসেসরগুলো দিয়েই মার্কেটে আসে, বাট সেক্ষেত্রেও কিন্তু টেকনো বেশ ভালো একটা খেলা দেখিয়েছে। তারা মোটামুটি ভালো মানের একটা চিপসেট দিয়েছে, যেটা অক্টাকোর বেসড একটা চিপসেট। এবং এই ফোনের মোট দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, 464 এবং 4128। কিন্তু ওই যে eMMC স্টোরেজ, যদিও এই বাজেটে আসলে ইউএফএসটা আশা করা যায় না, সো মাফ করে দেওয়া যায়, কি বলেন? টেকনো দাবি করছে এই ফোনে 4 বছর পর্যন্ত স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। সেটা অবশ্য সময় বলে দিবে কতটুকু সত্য বা মিথ্যা। তবে এই ফোনের মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স কিন্তু খুবই জোস ছিল, কারণ এতে স্টেরিও স্পিকার রয়েছে যেটা ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স দিবে আপনাকে। আইফোনের ডাইনামিক আইল্যান্ডের দেখা দেখি তারা ডাইনামিক পোর্ট ইন্ট্রোডিউস করেছে এখানে। এটা কিছু ইউজ কেস সিনারিওতে আপনার কাজে লাগতে পারে। বাট সারপ্রাইজ হিসেবে এই ফোনে রয়েছে IR ব্লাস্টার, যে জিনিসটা আমি খুব এনজয় করি। আমার ফোনে IR ব্লাস্টার আছে এবং আসলে অনেক ফোন আমার পছন্দ হয়, কিন্তু IR ব্লাস্টার নাই বলে ভাই মনটা খারাপ হয়ে যায়। এটা খুব কাজের একটা জিনিস, কারণ আমাদের স্টুডিও এবং বাসা মিলে ভাই যে পরিমাণে যন্ত্রপাতি আছে যেগুলোর জন্য আলাদা আলাদা রিমোট যদি আমার রাখতে হতো, প্রত্যেকটা ঘরে ভাই 2-3 রকম রিমোট রাখতে হতো। সো আমি সেই কাজটা করতে পারি ফোন দিয়েই। ফোনটা সবসময় হাতের কাছেই থাকে, আমার আর আলাদা করে রিমোটের দরকার হয় না। আপনার বাসায় যদি টিভি, এসি বা রিমোট কন্ট্রোল চালিত যে কোনো জিনিস থাকে, তাহলে আপনার আলাদা করে আর কোনো রিমোটের দরকার নাই। এবং মোস্ট ইম্পর্টেন্টলি
এই জিনিসটা আমরা এই বাজেটের ফোনে এই প্রথমবার দেখতে পাচ্ছি। অবশ্য একটা ঝামেলাও আমি খেয়াল করেছি এখানে, সেটা হচ্ছে যে ভাই এই ক্যামেরা লেন্সের মধ্যেই তারা আসলে আইআর ব্লাস্টারটা পজিশনিং করেছে, যেটা একটু ওয়ার্ড লাগলো আমার কাছে। মানে আপনার কোনো কিছু কন্ট্রোল করতে গেলে এইভাবে ধরতে হবে আর কি। নর্মালি রিমোট তো আমরা এমনি ধরি, বাট এটা এমনি ধরতে হবে, এটা একটু ওয়ার্ড লাগছে। আমার মনে হয় এটার পজিশনটা যদি সামনে দেওয়া হতো বেস্ট হতো। সেই সাথে এই চিপসেটটা 4.5G LTE অ্যাডভান্সড নেটওয়ার্কিং সাপোর্টেড, তার মানে হচ্ছে আরো বেশি স্পিড পাবেন আপনি এতে। অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স, তবে এটা গো এডিশন, মানে অ্যান্ড্রয়েডের লাইটার এডিশন। যেহেতু র্যাম কম এই ফোনে, সুতরাং তারা গো এডিশনে ব্যবহার করেছে, গুড চয়েস। তবে হ্যাঁ, ইউআইটা আমার কাছে একটু হেভি সাইডে মনে হলো। কিছু ব্লটারও রয়েছে যেটা আপনি চাইলে রিমুভ করতে পারবেন। একটা এন্ট্রি লেভেলের ফোনের পারফরমেন্স নিয়ে আসলে খুব বেশি কথা বলার থাকে না, কারণ এই টাইপের ফোনগুলো তো সবাই হেভি ইউসেজের জন্য বা গেমিং ডিভাইস হিসেবে কেনে না। বাট ডে টু ডে লাইফে যে সমস্ত কাজ আমরা সবসময় করি সেগুলো আপনি ইজিলি করতে পারবেন। তবে হ্যাঁ, যেহেতু 4GB র্যাম, মাল্টিটাস্কিং এ গিয়ে আপনি একটু আটকে যাবেন কোথাও কোথাও। AnTuTu টেস্ট করে আমরা স্কোর পেয়েছি 2,63,244, গিগবেঞ্চে সিঙ্গেল করে 434 এবং মাল্টি করে পেয়েছি 1462। ওয়েল, এই চারটার দিকে একটু খেয়াল করে দেখেন। 11,500 টাকা পর্যন্ত দামের ফোনগুলোর মধ্যে যতগুলো আমরা রিভিউ করেছি এতদিনে, তার মধ্যে সবচাইতে বেশি স্কোর এসেছে এখন টেকনো স্পার্ক গো 1। ইভেন টেকনোরই যত ফোন আছে তার একটা তুলনামূলক চিত্র দেখেন। এখানে কিন্তু 11,000 টাকা দামের ফোনের যে স্কোর, সেটা ইজিলি অন্যান্য অনেক দামি ফোনকে বিট করে ফেলেছে, যেমন স্পার্ক 10 প্রো বা কেমন 17P ইত্যাদি ইত্যাদি। সো স্কোর নিয়ে যারা অনেক বেশি সিরিয়াস, তাদের এই ইনফরমেশনটা কাজে আসবে, এবং কাগজে কলমে এটার অনেক বেশি স্কোর হলেও বাস্তবে আমরা কিন্তু খুব বেশি যে খারাপ পারফরমেন্স পেয়েছি সেটা বলা যাবে না। কিন্তু এইটারে কেউ গেমিং ডিভাইস ভাবেন না ভাই। হ্যাঁ, আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন ঠিকঠাক মতো, এবং টুকটাক যে সমস্ত গেম আমরা সবসময় খেলে থাকি 2D গেমগুলো, সেগুলো ইজিলি আপনি খেলতে পারবেন। বাট পাবজি, কল অফ ডিউটির মতো গেম এই ফোন দিয়ে না খেলাই ভালো। ছোট ছোট বেশ কিছু গেম আমরা ট্রাই করে দেখেছি এবং পারফরমেন্স ওকে। পজিটিভ ব্যাপার হচ্ছে খুব বেশি হিটিং আমরা হইতে দেখিনি এই ফোনে। আর এর যে ব্যাটারি কনজামশন, সেটাও আমাদের কাছে ঠিকঠাক মনে হলো। 5000 mAh এর ব্যাটারি, এটা এখন কমন একটা জিনিস, এবং এই ফোনেও 5000 mAh রয়েছে। ফোনটা যথেষ্ট স্লিম হওয়ার পরেও, এবং বক্সের মধ্যে তারা দিয়ে দিয়েছে 10 ওয়াটের একটা চার্জার। বাট এখানে একটা বাট আছে, এই ফোনটা কিন্তু 15 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে, আপনাকে এডিশনাল একটা চার্জার কিনে নিতে হবে। বাই দ্য ওয়ে, বক্সের মধ্যে কিন্তু একটা ইয়ারফোনও পেয়ে যাবেন আপনি, যে জিনিসটা আজকাল বক্সে দেখাই যায় না। এই ফোনের স্পিকারও কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে, কনসিডারিং দ্য প্রাইস। স্পেশালি তারা ডুয়াল স্টেরিও স্পিকার দিয়েছে, যেটা এই বাজেটে খুব একটা দেখা যায় না। এর ক্যামেরা সেটআপ একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, 13 মেগাপিক্সেল, সামনে 8 মেগাপিক্সেল, এবং এর পিকচার কোয়ালিটি ডিসেন্ট, খুব বেশি আশা করা যাবে না, এবং দাম বিবেচনায় আমার দৃষ্টিতে ঠিকঠাক মনে হলো। তবে ছবি তোলার আগে আপনাকে নিশ্চিত হতে হবে পর্যাপ্ত আলো আছে কিনা, কারণ আলো কমে গেলে ছবির কোয়ালিটি একটু ডিগ্রেড করা শুরু করবে। আমি অবশ্য এর রিয়ার ক্যামেরা চাইতে সেলফি ক্যামেরা দেখে একটু বেশি খুশি হয়ে গিয়েছি। ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে কনসিডারিং দ্য প্রাইস। আমার মনে হয় বেশিরভাগ সবারই এর ছবির কোয়ালিটি পছন্দ হবে। 10 থেকে 12,000 টাকা দামের যে প্রাইস সেগমেন্টের ফোনগুলো মার্কেটে রয়েছে, সেই সব ফোনগুলোতে কমন যে জিনিসগুলো আমরা দেখি, যে বদখাত দেখতে একটা ডিজাইন, সামনের দিকে একটা নস থাকে, এবং বেজেল অনেক বেশি মোটা থাকে, প্রসেসর থাকে একেবারেই দুর্বল, ডিসপ্লের অবস্থা যাচ্ছে তাই। সো সেই দিক থেকে আসলে বোঝা যাচ্ছে যে কোম্পানিগুলো বের হয়ে আসছে, এখন ভালো ভালো ফিচার তারা দিচ্ছে, যেটা আমরা ওয়েলকাম করি। এই ফোনটা আপনার কাছে কেমন লাগবে আমরা একটু জানতে চাই। কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়ুন এবং আপনার মতামত একটু লিখে দিন, আমরা একটু পড়তে চাই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।